শিক্ষা নিয়ে একটা বিখ্যাত উক্তি হচ্ছে নলেজ ইজ পাওয়ার। আপনি কি জানেন এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে ফ্রান্সিস বেকনের। তিনি হচ্ছেন 16th সেঞ্চুরির ব্রিটিশ একজন ফিলোসফার, দার্শনিক, এবং তাকে বলা হয় স্টেটমেন্ট। সো স্টেটমেন্ট বিষয়টি হচ্ছে ইউরোপের সায়েন্টিফিক রেভলিউশন যেটাকে বলা হয় সেটার একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অন্যতম। নলেজ ইজ পাওয়ার যখন আমরা এই কথাটা বলি তখন আমাদের মাথায় আসলে একটা ফ্রেম আছে। সো সেই ফ্রেমটা হচ্ছে, যেমন ধরেন জ্ঞানই শক্তি, জ্ঞান মানুষকে আলোকিত করে, শিক্ষা আমাদেরকে শক্তি দেয়। যে জাতি যত বেশি শিক্ষিত সে তত বেশি শক্তিশালী, যার জ্ঞান যত বেশি সে তত বেশি আগায় যাবে, বাঁচতে হলে জানতে হবে, এমন টাইপ কথাবার্তা আমাদের মাথায় যখন আমরা এই কোশ্চেনটা করি তখন সচরাচর এসে থাকে। জ্ঞানের প্রচলিত অর্থ হচ্ছে এটা, কিন্তু আসলে এইটার মূল অর্থ এইটা নয়, এর গভীরও আরও অনেক অর্থ আছে। নলেজ আসলে আপনি যখন গেইন করেন তখন এটা তো আর আসলে নিজের মধ্যে রাখার বিষয় না, সেটা হচ্ছে সোসাইটিতে এস্টাবলিশ করতে হয়। সোসাইটিতে আপনি হচ্ছে এই জ্ঞানটা প্রতিষ্ঠিত করতে যাবেন। সো যখন আপনি এটা প্রতিষ্ঠিত করতে যাবেন তখন হচ্ছে আপনি কোন জ্ঞানটা প্রতিষ্ঠিত করবেন। জ্ঞানের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা কে তৈরি করবে। জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা কে তৈরি করবে। কোনটাকে আমি জ্ঞান ধরবো এবং কোনটাকে আমি জ্ঞান ধরবো না, এই সকল বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমার এই ভিডিওর অনেক ইনফরমেশন এবং তথ্য হচ্ছে আমি আসিফ আদনান ভাইয়ের বিভিন্ন লেকচার থেকে নিয়েছি, এবং আমি কারেন্টলি একটা বই পড়তেছি, সেটা হচ্ছে ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা। সো ওই বইটার থেকেও কিছু কিছু ইনফরমেশনের এই ভিডিওতে নেওয়া হয়েছে। সো চলেন মূল ভিডিও শুরু করা যাক। উইলিয়াম অ্যাডামস নামের এক ব্রিটিশ মিশনারি বলেছে, ইংরেজরা বাংলায় আক্রমণ করার আগে বাংলায় প্রায় 80,000 শিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং প্রত্যেক 400 জনের জন্য একটা মাদ্রাসা ছিল। যখন তারা এই বাংলা দখল করে তখন তারা বাংলার যে সমাজ ব্যবস্থা ছিল তা পুরোপুরি ধ্বংস করে দেয়, এবং ওয়াকফের যেই জায়গা, ওয়াকফের যে মসজিদ, যে খানকা যেই মাদ্রাসাগুলো চলতেছিল সেইগুলো তারা দখল করে নেয়। ইসলামিক মধ্যবিত্ত যেই সমাজ ছিল বা মধ্যবিত্ত যেই পরিবার ছিল সেটা পুরোপুরি বিলুপ্ত করে দেয়, এবং পাশাপাশি তারা প্রশাসনিক ভাষা তারা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে নেয়। মধ্যবিত্ত যেই মুসলিম ক্লাস ছিল সেটা বিলুপ্ত হয়ে যায়, এবং এর ফলে মুসলিমরা শিক্ষাগত দিক থেকে অনেকটাই পিছিয়ে, যা আমরা এখন পর্যন্ত দেখতে পারতেছি। আমি এগুলো কেন বলতেছি, কারণ যেহেতু আমরা বলতেছি নলেজ ইজ পাওয়ার, সো এই শক্তি নিয়ে কিন্তু সংঘাত তৈরি হয়, এবং এই লড়াই চোখে দেখা যায় না, কিন্তু এই লড়াইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এই লড়াইয়ে যে জিতে সে আসলেই তার আসলেই অনেক ক্ষমতা তৈরি হয়। সো সমাজে মানুষ কি শিখবে বা কি জানবে, এই ক্ষমতা আসলে যার হাতে সে আসলে অনেক ক্ষমতার অধিকারী হয়ে থাকে। সো আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষা ব্যবস্থায় সাম্রাজ্যবাদ। সো কিন্তু আমি আলোচনাটা শুরু করব একটু অন্য জায়গায় থেকে, সেটা হচ্ছে জ্ঞান, শিক্ষা এবং ক্ষমতায়। সো জ্ঞান, শিক্ষা এবং ক্ষমতার একটা খুব সুন্দর মিল রয়েছে। তো এটা কিভাবে কাজ করে এবং সমাজে এটা কিভাবে ফাংশন করে এটাই আলোচনা করার চেষ্টা করব। বাট এর আগে আমি আপনাদেরকে 4টা কোশ্চেন করতে চাই। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা কবে আবিষ্কার হয়? দ্বিতীয় কোশ্চেন, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করে এবং কখন? থার্ড কোশ্চেন, ভারতে আসা সমুদ্রপথ কে আবিষ্কার করে এবং কখন আবিষ্কৃত হয়? আর চতুর্থ কোশ্চেন, অস্ট্রেলিয়া কবে এবং কে আবিষ্কার করে? সো আমি এই যে আপনাদেরকে কোয়েশ্চেন করলাম, অনেকে চাইলে কমেন্টে আপনাদের কোয়েশ্চেনের আনসারগুলো দিতে পারেন, আমি একটু পরে অবশ্য আনসারগুলো দিব। অনেকে হয়তো এই কোয়েশ্চেনগুলো চিন্তা করছেন, অনেকে আনসার পারছেন, বা অনেকে 1% বা 2%, বা অনেকে পারেন নাই বা চিন্তা করছেন। আমি চাই আপনি এই কোয়েশ্চেনগুলো আরেকবার চিন্তা করেন। এই কোয়েশ্চেনের ফ্রেমওয়ার্কে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, আমি বললাম মাউন্ট এভারেস্ট কবে আবিষ্কৃত হয়। সো মাউন্ট এভারেস্ট এটা হচ্ছে 1856 সালে একজন ব্রিটিশ সার্ভেয়ার ছিল, যিনি হচ্ছে এই উপমহাদেশে সার্ভে করতেছিলেন, এবং যার নাম হচ্ছে এন্ড্রা। সো তিনি 1856 সালে যখন এই উপমহাদেশে সার্ভে করতেছিলেন তখন একটা উঁচু পর্বত দেখতে পায় এবং এটার একটা নাম দেয়। সো আমার কোশ্চেন হচ্ছে, যখন উনি এটা দেখতে পায় এর আগে কি এই যারা এখানের স্থানীয় মানুষ ছিল, যারা তিব্বতের মানুষ ছিল, যারা নেপালের মানুষ ছিল, তারা কি এই পর্বতশৃঙ্গ দেখে নাই? যদি দেখে থাকে তাহলে এটা উনি আবিষ্কার করলো কেমনে? এবং মজার বিষয় হচ্ছে, এটার নাম দেওয়া হয় মাউন্ট এভারেস্ট নামের একজন ব্যক্তির নামে। মজার বিষয় হচ্ছে, এই মাউন্ট এভারেস্ট যে ব্যক্তি, উনিও একজন সার্ভেয়ার ছিলেন, এবং উনি জীবনে কোনোদিন এই মাউন্ট এভারেস্ট মানে এই পর্বত কোনোদিন চোখে দেখেই নেই। বিষয়টা দেখেন,
যখন এটা আমরা বলতেছি এটা আবিষ্কার করছে, তখন মূলত যারা ব্রিটিশরা তারা প্রথম এই মাউন্ট এভারেস্টটা দেখছে, এবং যারা ইউরোপিয়ান তারা প্রথম দেখছে। বাট যারা তিব্বতের মানুষ, যারা নেপালের মানুষ, তারা তো সেখানে বছরের পর বছর তারা এখানে বসবাস করতেছিল এবং এটাকে দেখতেছিল। সো তারা এটাকে বিভিন্ন নামে ডাকতো, তারা হচ্ছে সাগর মাথা, আরও বিভিন্ন ধরনের নামে তারা এটাকে ডাকতো। বাট আমরা কিন্তু ওই ব্রিটিশদের দেওয়ার নামই অ্যাকসেপ্ট করলাম। বাট যারা হচ্ছে হাজার হাজার বছর ধরে যারা অন্য নামে এটাকে ডাকছে, আমরা কিন্তু ওটাকে গ্রহণ করি নাই। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে 1496 সালে। সো এর আগে কি আমেরিকা ছিল না? অবশ্যই ছিল। সেখানে লাখ লাখ মানুষ বাস করতো, লাখ লাখ না, কোটি কোটি মানুষ বাস করতো। সেখানে ইনকা সভ্যতা ছিল, সেখানে আস্তিক সভ্যতা ছিল, সেখানে আস্টেক সভ্যতা ছিল। সো কলম্বাস হচ্ছে প্রথম ইউরোপিয়ান যারা প্রথম আমেরিকাতে গেল। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, ভাস্কো দা গামা যখন ভারতের আসা সেই নদীপথ আবিষ্কার করলো, এর আগ পর্যন্ত কি এই নদীপথ লুকায়িত ছিল? না, ছিল না। তখন ভারতের বিভিন্ন মার্চেন্টরা, বণিকরা আরবদের সাথে রেগুলার ব্যবসা বাণিজ্য করতো এই নদীপথ ব্যবহার করে। ভাস্কো দা গামা হচ্ছে প্রথম ইউরোপিয়ান যে এই নদীপথ ব্যবহার করে ভারতে আসছিল। তো আমরা বলতেছি যে সে এটা আবিষ্কার করছে, কিন্তু সে এটা আবিষ্কার করে নাই। অস্ট্রেলিয়া আবিষ্কার করছে জেমস কুক 1770 সালে। সো এর আগেও অস্ট্রেলিয়াতে কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ বসবাস করতো। বাট যখন প্রথম ইউরোপিয়ানরা সেখানে গেল, তখন সেটা আবিষ্কার হলো। এর আগ পর্যন্ত সেটা আবিষ্কার ছিল না। অর্থাৎ আসলে তারা কি করতেছে? তারা হচ্ছে প্রথম ইউরোপিয়ান যারা প্রথম এই কাজগুলো করতেছে। বাট তারা এটাকে এমনভাবে পোর্ট্রে করতেছে এবং এমনভাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করতেছে যে তারা হচ্ছে মানব জাতির মধ্যে এটা প্রথম করতেছে। বাট তারা হচ্ছে ইউরোপিয়ান যারা হচ্ছে তারা প্রথম এই কাজগুলো করতেছে। এইটা হচ্ছে মূলত এই ফ্রেমটার মূল প্রবলেম। ইউরোপ যদি এটা না জানে তাহলে সেটা বাস্তব না। ইউরোপ যদি সেটা না দেখে তাহলে সেইটা আবিষ্কার না। ইউরোপ যদি সেটার কোনো নাম না দেয় তাহলে সেটার আগে কোনো নাম ছিল না। ইউরোপ যেহেতু কোনো বিষয় জানে না তাহলে সেটা জ্ঞান না। যদি ইউরোপ জানে তাহলে সেটা জ্ঞানের আওতায় আসে। সো ইউরোপ হচ্ছে মানদণ্ড, ওয়েস্ট হচ্ছে আমাদের জ্ঞানের ক্রাইটেরিয়া, যেটাকে আপনি রিয়ালিটিতে এবং জ্ঞানের ক্ষেত্রে বিশ্বাস করতেছেন। এটা হলো বায়াস। এটাকে মূলত বলা হয় ইউরোসেন্ট্রিক বায়াস বা ইউরোসেন্ট্রিজম বলা হয়। এটার আমি আরেকটা উদাহরণ দিই। এখনকার বিশ্বে যতগুলো মানচিত্র দেখা যায় সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে একটা নির্দিষ্ট ফরম্যাটের উপর তৈরি করা। এটাকে বলা হয় মার্কেটার প্রজেকশন। 1569 সালে একজন ইটালিয়ান নেভিগেটর ছিলেন, তিনি প্রথম এই মার্কেটার প্রজেকশন যেই মডেলটা ছিল সেই মডেলটা প্রথম আবিষ্কার করেন বা এই নিয়মটা উদ্ভাবন করেন। এটার আদলেই বর্তমানের ম্যাক্সিমাম মানচিত্রগুলো তৈরি করা হয়। এবং এই ম্যাপের ভিতরে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ইউরোপ, উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা এগুলোকে খুব বড় করে দেখানো হয় এবং তুলনামূলকভাবে এশিয়া, ল্যাটিন আমেরিকা এই সব জায়গাগুলোকে একটু ছোট দেখায়। আপনারা যদি চেক করেন ফোনে তাহলে দেখতে পারবেন গ্রিনল্যান্ডের সাইজ এবং আফ্রিকার সাইজ প্রায় কাছাকাছি দেখানো হয়। কিন্তু আপনি কি জানেন গ্রিনল্যান্ডের সাইজ কত? গ্রিনল্যান্ডের সাইজ অলমোস্ট হচ্ছে 2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। বাট আফ্রিকার আয়তন কত জানেন? 30 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, প্রায় 15 গুণ বড়। বাট গ্রিনল্যান্ড এবং আফ্রিকার সাইজ মোটামুটি একই কাছাকাছি রাখা হয় এই ম্যাপগুলোতে। এটা কিন্তু যে শুধু ম্যাপের ক্ষেত্রে সত্য এমন বিষয় না, এটা আসলে সকল ক্ষেত্রে, এটা আসলে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। সো যেহেতু ইউরোপ পৃথিবীর ইম্পর্টেন্ট একটা বিষয়, আমেরিকা একটা পৃথিবীর ইম্পর্টেন্ট একটা দেশ, সো আমেরিকা ইউরোপকে খুব বড় করে দেখাতে হবে। এবং যেহেতু আফ্রিকা, এশিয়া এগুলো হচ্ছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ দেশ, তো এগুলোকে ছোট করে দেখাইলেও কোনো সমস্যা নাই। তো ইউরোপ হচ্ছে সূচনা বিন্দু, সবকিছুর অরিজিনাল পয়েন্ট হচ্ছে ইউরোপ। ওটার মতো করে আপনাকে ভাবতে হবে, ওটার মতো করে আপনাকে চলতে হবে। সো এইটার মতো করে আপনি যখন ভাবতে পারবেন তখনই আপনার দেশের উন্নতি হবে, তখনই আপনার উন্নতি হবে। সো এই বিষয়গুলো যখন হয় তখন হচ্ছে আপনার চিন্তাগত কিছু পরিবর্তন আসে। আপনার এই চিন্তাগত পরিবর্তনের কারণে আপনার সামাজিকতায় একটা প্রভাব ফেলে, এবং শুধু যে সামাজিকতায় প্রভাব ফেলে এমন না, এটা রাজনৈতিক ক্ষেত্রে একটা প্রভাব ফেলে। পশ্চিমা যে লেন্সটা বা পশ্চিমের যে দৃষ্টিভঙ্গিটা সেটা আসলে আমাদের সমাজে দুইভাবে কাজ করে। একটা হলো আপনি পশ্চিমের যে দৃষ্টিভঙ্গি সেটাকে আপনি সার্বজনীন ধরতেছেন এবং এটাকে আপনি ইউনিভার্সাল ধরতেছেন, এবং এইটা বিনা প্রশ্নে সত্য। পশ্চিমা বিশ্ব একটা নির্দিষ্টভাবে পূর্বকে উপস্থাপন করে, পশ্চিমা বিশ্ব একটা নির্দিষ্টভাবে প্রাচ্যকে উপস্থাপন করে, বিশেষ করে মুসলিম বিশ্বকে, এবং এটার সাথে শাসন, ক্ষমতা এবং নিয়ন্ত্রণের একটা বিস্তর সম্পর্ক রয়েছে।